আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের আমাদের একটা অংশ, যেটা হচ্ছে আমাদের পরীক্ষা আসবে। যেমন হচ্ছে আমাদের কয়েকটা অংশ বিভক্ত আছে। একটা হচ্ছে সৃজনশীল অংশ, একটা হচ্ছে শর্ট প্রশ্ন সেটা, আরেকটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন যেটা, আরেকটা হচ্ছে বহু নির্বাচনী। তো সংক্ষিপ্ত প্রশ্ন, এই সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের পরীক্ষায় কি কি আসতে পারে 17 অধ্যায় থেকে, সেই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসে আলোচনা করব। প্রশ্নগুলো আমরা সমাধান করছি আমাদের ইজি ম্যাথ বই থেকে। তোমরা যারা আমাদের ইজি ম্যাথ বই সংগ্রহ করেছো সবাইকে অভিনন্দন, আর আশা করছি তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারতেছো। আর যারা এখনও সংগ্রহ করো নাই, দ্রুত বইটা সংগ্রহ করে ফেলো। এই বইতে তোমার যা যা প্রয়োজন সব কিছু আছে। পাঠ্য বইয়ের ম্যাথ সহ, সৃজনশীল, বিগত বছরের সৃজনশীল, তারপরে টাইপ অনুযায়ী এমসিকিউ সহ সব কিছু তুমি ওই একটি বইয়ের মধ্যে পেয়ে যাবে। শুধু তাই নয়, কোনো পড়া যদি না বুঝতে পারো, প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা কিউআর কোড থাকবে। ওই কিউআর কোডটা জাস্ট স্ক্যান করলেই তুমি উত্তর পেয়ে যাবে। তো এই জন্য সবাইকে আমি বলবো যে সবাই একটু কষ্ট করে হলেও বইটা সংগ্রহ করে ফেলো। ইনশাল্লাহ তোমার প্রিপারেশনের সর্বোচ্চ সহায়ক একটি বই হবে এটি। তো যাই হোক, আমরা শুরু করি আমাদের প্রথম শর্ট প্রশ্ন, যেটা 17 অধ্যায়ের পরিসংখ্যানের। এখানে বলা হচ্ছে চলকের পরিচয় সহ গাণিতিক গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয়ের সূত্রটি লেখো। ঠিক আছে, তো এখন আমরা সূত্রটি লিখবো। প্রথমে আমরা গড়ের সূত্রটা লিখবো। ঠিক আছে, গাণিতিক গড়ের সূত্র। তো গাণিতিক গড়ের সূত্র কি? 1/n ইন্টু সামেশন অফ fi xi। এটা আমরা জানি, গড় নির্ণয়ের সূত্র, গাণিতিক গড় নির্ণয়ের সূত্র। তো এখন n মানে আমরা জানি মোট গণসংখ্যা, সবগুলো গণসংখ্যা যোগ দিলে যত হবে সেটা হচ্ছে n। তার পরবর্তীতে fi হচ্ছে গণসংখ্যা, মানে আমাদের এখানে এই fi আর xi, এটার মানে হচ্ছে fi আর xi হচ্ছে, fi হচ্ছে গণসংখ্যা আর xi হচ্ছে শ্রেণীর মধ্যমান। প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান যেটা, সেটা হচ্ছে xi। আমরা চলকের পরিচয় দিয়ে ফেললাম। তুমি চাইলে এখানে একটা এক্সট্রা দিতে পারো, যে সামেশন অফ fi xi, এই পুরাটা মিনিংটাও একসাথে লিখে দিতে পারো, যে fi xi এর সবগুলো মানের যোগফল। ঠিক আছে, এই সামেশন দিয়ে বোঝায় সবগুলো মানের যোগফল। তাহলে আমাদের গাণিতিক গড়ের আমরা কিন্তু চলকের পরিচয় সহ সূত্রটা আমরা লিখে ফেললাম। এবার আসো মধ্যকেরটা। তো মধ্যকের সূত্র যদি আমরা লিখতে যাই, মধ্যকের সূত্র লিখতে গেলে এখানে মধ্যকের সূত্র হচ্ছে l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এটা হচ্ছে মধ্যকের সূত্র। এখন এই এলটা কি? এলটা হচ্ছে মধ্যক শ্রেণী, যেটা তার নিম্নসীমা। এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। আর এন কি? এন মোট গণসংখ্যা। মোটামুটি গড়, মধ্যক, প্রচুরক যেখানেই করো না কেন, এন দিয়ে মোট গণসংখ্যায় বোঝায়। তো এন হচ্ছে মোট গণসংখ্যা। আর এই এফসি কি? এফসি হচ্ছে যেটা মধ্যক শ্রেণী, তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এফএম কি? এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আর সর্বশেষ যে এইচটা আছে, এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। তো মধ্যকেরও আমরা সূত্রের একদম চলকের পরিচয় সহ লিখে ফেললাম। এবার আসো সর্বশেষ প্রচুরক। তো প্রচুরকে যদি আমরা আসি, এখানে তুমি খেয়াল করলে দেখবা এখানে বলা হচ্ছে এল প্লাস f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2 ইন্টু h। এটা প্রচুরকের সূত্র আমরা জানি। সো মধ্যকের এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, আর প্রচুরকের এল হবে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। f1 কি? f1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করো, তাহলে যত হবে সেটাই f1। আচ্ছা, এই f2 কি? f2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, বিয়োগ করলে আমরা f2 পাবো। আর h হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। সকল সূত্রের মধ্যেই hটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। তো চলকের পরিচয়গুলো, আমরা চলকের পরিচয় বলতে বোঝানো হচ্ছে এই সূত্রের মধ্যে যেগুলো আমরা ব্যবহার করছি, এই প্রত্যেকটার মিনিংটা আসলে কি, সেটা হচ্ছে তার পরিচয় আর কি, সেটা আমরা লিখবো। তো এই তাহলে আমাদের গড়, মধ্যক, প্রচুরক, তিনটা সূত্রের চলকের পরিচয় সহ আমরা কিন্তু সূত্রগুলো লিখে ফেললাম। ফাইন, একটা প্রশ্ন গেল। এবার আসো আরেকটা প্রশ্নে, এটাও আরেকটা সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে বলা হচ্ছে নিচে 30 জন শিক্ষার্থীর নির্বাচনী পরীক্ষা, মানে টেস্ট পরীক্ষা আর কি, প্রাপ্ত নম্বর দেওয়া হলো। 30 জন শিক্ষার্থী, গণিত বিষয়, গণিতে এখানে 30 জন শিক্ষার্থীর নাম্বার দেওয়া আছে। এখন 5 শ্রেণী ব্যবধান ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। দেখো, শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র কি, এটা তোমাকে জানতে হবে। শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে উপাত্তের পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান। শ্রেণী সংখ্যা, এই যে দেখো, শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র কি? শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে উপাত্তের পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান। তো এখন শ্রেণী ব্যবধান তো আমাদের এখানে 5 দেওয়াই আছে, শ্রেণী ব্যবধান প্রশ্নে কিন্তু 5 দিয়ে দিছে। তার মানে এটার মান আমরা পেয়ে গেছি, আমাদের পরিসরের মান লাগবে ভাই। পরিসরের মান যদি আমরা পাই তাহলে কিন্তু শ্রেণী সংখ্যা আমাদের নির্ণয় হয়ে যাবে। এখন কথা হচ্ছে পরিসর আমরা কিভাবে পাবো? পরিসর বের করার সূত্র আছে। পরিসর বের করার সূত্রটা কি? পরিসর বের করতে হলে এখানে তোমাকে সর্বোচ্চ মানে 30টা উপাত্তের মধ্যে কোনটা সবচেয়ে বেশি বা সবচেয়ে বড় মান,
সেটা বের করতে হবে, কোনটা সবচেয়ে ছোট মান সেটা বের করতে হবে। সবচেয়ে বড় মান হচ্ছে এখানে যদি তুমি খুঁজে দেখো দেখবা 88 হচ্ছে সবচেয়ে বড় মান, আর সবচেয়ে ছোট মান হচ্ছে 61। এখন সবচেয়ে বড় মান আর ছোট মান আমরা কেন নিয়েছি, প্রশ্ন হতে পারে না যে ভাই কেন আপনি সবচেয়ে বড় মান আর ছোট মান নিয়েছেন? কারণ আমরা এই যে পরিসরটা যে নির্ণয় করব, পরিসরের সূত্রই হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। এখন সর্বোচ্চ মান আমি এখানে বসা দিলাম কত, 88, সর্বনিম্ন মান আমি এখানে বসা দিলাম 61, কারণ আমরা এখানে পেয়েছি। এবার এটা থেকে এটা বিয়োগ করে 1 যোগ করব, 28 হয়। তার মানে উপাত্তের পরিসর পেয়ে গিয়েছি আমরা 28। তো পরিসর এখন আমাদের কাছে আছে 28, শ্রেণী ব্যবধান এখন আমাদের কাছে আছে 5। তাহলে শ্রেণী ব্যবধান 5, পরিসর 28। এবার শ্রেণী সংখ্যার সূত্রটা লিখে ফেলো। শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান, অর্থাৎ পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করতে হবে। সো পরিসর হচ্ছে 28, 28 কে যদি 5 দিয়ে ভাগ করি কত হয়, 28 কে 5 দিয়ে ভাগ করলে হয় 5.6। তাহলে এখন 28 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে 5.6 হয়। এখন অ্যান্সার কি 5.6? না। কেন? কারণ শ্রেণী সংখ্যা কখনো দশমিক হতে পারে না। এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে ভাই কেন দশমিক হতে পারে না? দেখো শ্রেণী সংখ্যা মানে কি, ওই যে টেবিলের মধ্যে এই প্রত্যেকটা সারি হচ্ছে এক একটা শ্রেণী। এখন এমন কি কখনো হয় কোন সারি এরকম অর্ধেক মানে অর্ধেক বলতে তুমি এই হালকা একটু দাগ দিছো, অর্ধেক দাগ দিছে, এরকম কি কোনো শ্রেণী হয়? না। হইলে পুরাটাই একটা শ্রেণী, না হইলে নাই। তো এই জন্য শ্রেণী সংখ্যা কখনো দশমিক পয়েন্টে প্রকাশ করা যায় না। সেই জন্য যখন তোমার শ্রেণী পয়েন্টে আসবে সব সময় তার পরবর্তী পূর্ণ সংখ্যাটা ধরে নিবা। শ্রেণী সংখ্যার ক্ষেত্রে মনে করে আসলো 5.00001, তারপরও তুমি এটাকে 6 ধরবা, পরবর্তী পূর্ণ সংখ্যা যেটা সেটাকে ধরে নিতে হবে। তো এখানে 5.6 আসছে, তার মানে পরবর্তী 5 এর পরবর্তী পূর্ণ সংখ্যা কি হয়, 6। এই জন্য আমরা এখানে শ্রেণী ব্যবধান 6 ধরে নিব। তো আশা করি বুঝতে পেরেছো যে এটা আমরা কিভাবে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে পারি। আমাদের কিন্তু আরেকটা প্রশ্ন সমাধান হয়ে গেল। আচ্ছা, এখন আসো আমরা আরেকটা প্রশ্নে যাই। এখানে আমাদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলছে। দেখো গণসংখ্যা নিবেশন সারণীটা আমাদের এখানে তৈরি করতে বলছে। এখানেও কিন্তু আমাদের শ্রেণী ব্যাপ্তিটা বলে দিয়েছে। দেখো শ্রেণী ব্যাপ্তি 7, এখানে 32 জন শিক্ষার্থীর নাম্বার দেওয়া আছে। এটা থেকে গণসংখ্যা অর্থাৎ এটাকে টেবিলে রূপান্তর করতে, শ্রেণী বিন্যস্ততে আমাদের রূপান্তর করতে হবে, টেবিল আকারে প্রকাশ করতে হবে। তো এটাকে যদি আমরা টেবিল আকারে প্রকাশ করতে যাই তাহলে আমাদের কি কি জিনিস লাগবে সেটা আমরা এখন দেখবো। ওইটাকেই বলে গণসংখ্যা নিবেশন সারণী। তো প্রথমে তোমার শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। মাত্র আমরা যেটা করলাম যে শ্রেণী সংখ্যা নির্ণয়, তো এখানেও আমাদের কিন্তু শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। তো শ্রেণী সংখ্যা যদি আমরা এখানে নির্ণয় করতে যাই, কিভাবে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে পারি একটু দেখি। দেখো শ্রেণী সংখ্যা নির্ণয় করতে গেলে আমরা একটু আগে দেখলাম উপাত্তের সর্বোচ্চ মান সর্বনিম্ন মান লাগবে। এখানে সর্বনিম্ন মান হচ্ছে খুঁজে দেখবা 36, আর এই জায়গার মধ্যে সর্বোচ্চ মান খুঁজে দেখবা 91। তাহলে উপাত্তের পরিসর কি হবে, সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে 1 যোগ করব, তাহলেই আমরা উপাত্তের পরিসর পেয়ে যাব। তাহলে উপাত্তের পরিসর আমরা পেয়ে গেছি 56। তাহলে উপাত্তের পরিসর আমাদের কাছে আছে এবং শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান সেটাও কিন্তু 7 আমাদের কাছে আছে। এখন আমরা শ্রেণী সংখ্যা লিখব। এখন কথা হচ্ছে শ্রেণী সংখ্যা আমরা লিখব, ঠিক আছে। শ্রেণী সংখ্যা আমরা সূত্রটা একটু আগেও দেখলাম যে শ্রেণী সংখ্যা সূত্র হচ্ছে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যাপ্তি। এটা হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র। তো সূত্রটা আমি লিখলাম যে শ্রেণী সংখ্যা ইকুয়াল টু কি, পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যাপ্তি। এবার পরিসর আর শ্রেণী ব্যাপ্তির মান বসাই দাও। পরিসর আমরা পাইছি কত, 56, আর শ্রেণী ব্যাপ্তির প্রশ্ন দেওয়া ছিল 7। 56 কে 7 দিয়ে ভাগ করলে 8, তার মানে শ্রেণী সংখ্যা 8 হবে। অর্থাৎ আমরা এখন যে টেবিলটা করব সেই টেবিলে টোটাল 8টা শ্রেণী হবে। তাহলে এখন দেখো আমরা এখানে একটা টেবিল তৈরি করে ফেললাম। এই টেবিলের মধ্যে টোটাল 1 2 3 4 5 6 7 8, 8টা শ্রেণী। যে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা শ্রেণী তোমার বানাতে হবে, 8টার বেশি করতে হবে না। আর বেশি কোনটা করবো, ওই যে টাইটেল লেখার জন্য একটা বেশি আর নিচে যোগ করার জন্য একটা বেশি করবে, এই আর কিছু না। আচ্ছা যাই হোক, এখন এই মানগুলো আমি কিভাবে বসাবো এটা এখন প্রশ্ন। দেখো মানগুলো বসানো কঠিন কিছু না, খুবই সহজ ব্যাপার। দেখো তুমি এখানে মান বা টেবিলটা তৈরি করার ক্ষেত্রে তুমি আগে দেখবা তোমার এখানে সবচেয়ে ছোট মান কোনটা ছিল। তুমি এখানে উপাত্তের মধ্যে খুঁজে দেখবা সবচেয়ে ছোট মান, তুমি তো খুঁজে বের করছোই, 36 হচ্ছে সবচেয়ে ছোট মান। এই টেবিলে 3টা কলাম করবে, একটা শ্রেণীব্যাপ্তি, একটা ট্যালি, একটা গণসংখ্যা। এটাই গণসংখ্যা নিবেশন সারণী। এই শ্রেণীব্যাপ্তিটা তুমি শুরু করবা 36 থেকে। কেন? কারণ তোমার উপাত্ত শুরুই হয়েছে 36 থেকে। তো তুমি 36 থেকে এটা শুরু করবা। আচ্ছা ভাই 36 থেকে শুরু করলাম। এরপরে তুমি শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তির দিকে তাকাও। শ্রেণী ব্যাপ্তি কত, 7, এটা প্রশ্ন দেওয়া ছিল। তো শ্রেণী ব্যাপ্তি 7, তার মানে তোমার প্রত্যেকটা শ্রেণীর
বিস্তার হবে 7 পর্যন্ত, মানে 7 ঘর পর্যন্ত। তাহলে তুমি 36 লিখলা, এখন 36 থেকে 7 ঘর পর্যন্ত কত হয়? তুমি হিসাব করে দেখলা ভাই 36-এর সাথে 7 যোগ করলে 43 হয়, 36-এর সাথে 7 বিস্তৃত করলে 43 হয়। তার মানে আমি কি 36 থেকে 43 লিখবো? না, 36 থেকে 7 ঘর বিস্তৃত করবা ঠিক আছে, তবে 36 থেকে 7 ঘর বিস্তৃত হলে সেটা তোমার 42 হয়। কিভাবে? এটা তুমি আঙ্গুলে হিসাব করো। দেখো এখানে 5টা আঙ্গুল, এখানে 2টা আঙ্গুল, তাহলে টোটাল কত হলো? 7টা আঙ্গুল। তো দেখো হিসাব করো, 36, 37, 38, 39, 40, 41, 42 কত হলো ভাইয়া বলো তো? এই যে এখানে টোটাল 7 ঘরে কিন্তু 42 হলো। 36 থেকে 7 ঘর গুনলে 42 হয়। 36, 37, 38, 39, 40, 41, 42। সো এটা তুমি যোগ করবা না, ক্যালকুলেটর যদি যোগ করো 36 যোগ 7 তাহলে কিন্তু 43 দেখাই দিবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তুমি এটা আঙ্গুলে হিসাব করো। প্রথম কয়েকটা এরকম আঙ্গুলে হিসাব করতে করতে এরপর তুমি এমনি পারবা যে ও আচ্ছা যোগ করলে যত হয় তার থেকে 1 কম লিখতে হয়, আঙ্গুলে হিসাব করলে এটাই হয় আর কি। তো যাই হোক, এই জন্য 36 থেকে 42 পর্যন্ত লিখলাম। এখন পরের ঘর শুরু হবে কত থেকে? পরের ঘর শুরু হবে 43 থেকে। 43 থেকে 7 ঘর পর্যন্ত তুমি গণো, দেখবে 49 হয়। 43 থেকে 49, 49-এর পরে 50 থেকে 56, ওই 7 ঘর তুমি গণো, 50 থেকে 56-এর মধ্যে 7টা ঘর হয়ে যায়। তো এরকম আমি কতক্ষণ পর্যন্ত লিখবো? ওই যে তোমার শ্রেণী সংখ্যা কত আসছে ভাইয়া? শ্রেণী সংখ্যা 8 আসছে, তারপরে এই 8 ঘর পর্যন্ত লিখবে। যে দেখো 1 2 3 4 5 6 7 8, 8 ঘর পর্যন্ত লিখবা। ফাইন। এবার ট্যালি আর গণসংখ্যা একসাথে বসাও। ট্যালি আর গণসংখ্যা কিভাবে বসাবো? দেখো শ্রেণীব্যাপ্তিক কত থেকে কত? প্রথম ঘরে 36 থেকে 42। সো তুমি দেখবা তোমার এখানে 36 থেকে 42 পর্যন্ত কয়টা সংখ্যা আছে, তুমি এখানে গুনে গুনে দেখবা, ঠিক আছে? 36 থেকে 42 পর্যন্ত, ভাই 36 থেকে যে 42 পর্যন্ত এই যে একটা আছে, তারপরে এই যে 36 থেকে 42 পর্যন্ত এই যে আরেকটা আছে, এই যে 36 থেকে 42 পর্যন্ত এই যে আরেকটা আছে, এরকম ভাবে তুমি খুঁজতে থাকবা। এরকম ভাবে তুমি খুঁজতে খুঁজতে তুমি এখানে কয়েকটা পাবা, 4-5টা অবশ্যই পাবা। এই যে আরেকটা পাইছি, আমি কয়টা পাইছি? 4টা পাইছি, আরেকটাও আছে। কোনটা হারাই ফেলছি দেখো তো। আমার আগে তোমরা খুঁজে বের করতে পারো নাকি আমি আগে খুঁজে বের করতে পারি? দেখি দেখি, এই যে একটা, ঠিক আছে? তো টোটাল কয়টা? 5টা। সো এটা একটু কেয়ারফুলি করতে হবে, ভুল হয়ে গেলে কিন্তু আবার ঝামেলা। সো 5টা আছে। তো 36 থেকে 42 পর্যন্ত আমার 5টা মান আছে। তো তুমি এখন কি করবা? এই ট্যালির মধ্যে 5টা দাগ দিবা। দাগ দিবা কিভাবে? 5টা দাগ দেওয়ার নিয়ম আছে কিন্তু, 1 2 3 4। 5 নাম্বার দাগ কিন্তু পাশে হয় না, 5 নাম্বার দাগটা এইভাবে দিতে হয়। এটা হচ্ছে 5 নাম্বার দাগ। তো আবার 6 7 8 9, আবার 10 নাম্বার দাগ এইভাবে দিতে হয় আর কি। যাই হোক, সো ট্যালি 5 দিয়ে দিলাম এবং গণসংখ্যা তো আমি লিখে দিব 5। সেম ভাবে এই 43 থেকে 49-এর মধ্যে 2টা আছে, 2টা দাগ দিব, গণসংখ্যা 2 লিখে দিব। এইভাবে সবগুলো ট্যালি বসাই দিব, সবগুলো গণসংখ্যা বসাই দিব। সো তাহলেই কিন্তু আমাদের ট্যালি আর গণসংখ্যা বসানো হয়ে যাবে। তো ট্যালি আর গণসংখ্যা বসানো হয়ে গেলে এখন সর্বশেষ তুমি এখানে সবগুলো গণসংখ্যা যোগ করে দাও, দেখবে 32 আসবে। 32-ই আসতে হবে, নাহলে কিন্তু তোমার ম্যাথ হবে না। কেন? কারণ প্রশ্নের মধ্যে দেখো বলে দিয়েছে 32 জন শিক্ষার্থীর নাম্বার আছে। তো এখানে সবগুলো গণসংখ্যা যোগ করলে 32-ই হবে, ঠিক আছে? তো আমাদের কিন্তু এইভাবে হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হয়। এই সারণী তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় যখন তোমার এরকম অবিন্যস্ত উপাত্তে প্রশ্ন আসবে, উদ্দীপক যখন আসবে, তোমাকে এরকম আগে টেবিল তৈরি করে তারপরে খ আর গ নাম্বার প্রশ্নটা সমাধান করতে হয়। তাই এটা তোমাকে ভালোভাবে জানতে হবে। আচ্ছা, সো এটা গেল। এখন আসো আরেকটা সংক্ষিপ্ত প্রশ্ন আমরা দেখি, যেটা পরীক্ষায় আসে, খুব বেশি আসে এই টাইপের প্রশ্ন, কতে আসে, শর্ট প্রশ্ন আসবে। দেখো, কোন উপাত্তের পরিসর এত দেওয়া আছে, সর্বনিম্ন মান দেওয়া আছে, সর্বোচ্চ মান নির্ণয় করো। কি দেওয়া আছে? পরিসর আর সর্বনিম্ন মান দেওয়া আছে, সর্বোচ্চ মান বের করো। তো যে দুইটা জিনিস দেওয়া আছে সেই দুইটা জিনিস তুমি আগে লিখে ফেলবা যে হ্যাঁ আচ্ছা, পরিসর 55, সর্বনিম্ন মান 43। এখন তুমি পরিসরের সূত্রটা লেখো ভাইয়া। পরিসরের সূত্রটা কি বলতো? উপাত্তের পরিসরের সূত্র কি? পরিসরের সূত্র আমরা একটু আগেও দেখেছি। পরিসর মানে হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, এটাই তো পরিসরের সূত্র। আচ্ছা, এখন মান বসাও। পরিসরের মান তোমাকে দেওয়া আছে 55, বসাই দিলাম। সর্বোচ্চ মান তোমাকে দেওয়া নাই, তো সর্বোচ্চ মানের জায়গায় সর্বোচ্চ মান। সর্বনিম্ন মান তোমাকে দেওয়া আছে 43, 43 বসাই দিলাম। 1 যোগ করো, শেষ। এবার এই +1টা এই পাশে যদি পাঠাই দিই, সেটা কি হয়ে যাবে? -1 হয়ে যাবে। আর এই পাশে থাকবে সর্বোচ্চ মান বিয়োগ 43। সো 55 - 1 = সর্বোচ্চ মান বিয়োগ 43। 55 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 54। সর্বোচ্চ মান -43। এখন দেখো, এই যে এই 54 জায়গায় আমি 54 রাখলাম, সমস্যা নাই। এই -43 এই পাশে আসলে কি হয়ে যাবে? +43 হয়ে যাবে। আর ওই পাশে কি থাকবে? ওই পাশে থাকবে শুধু সর্বোচ্চ মানটা থাকবে, আর কিছু থাকবে না। এখন এটাকে আমি একটু পরের লাইনে একটু সাজাই লিখি। সাজাই লিখি বলতে কি, আমি সর্বোচ্চ মানটাকে একদম বাম পক্ষে লিখি, আর এই বাম পক্ষের মানটা একদম ডান পক্ষে লিখি। পুরো বাম পক্ষকে ডানে লিখলে, পুরো ডান পক্ষকে বামে লিখলে চিহ্ন টিহ্ন কিন্তু কিছু চেঞ্জ হবে না।
তো এই পুরা সর্বোচ্চ মানকে আমি বামে লিখলাম আর এই পুরা মানটাকে ডানে লিখলাম। তো এটাই আর কি হচ্ছে এখানে করা হয়েছে। এখন 54 আর 43 যোগ করলে কত হয় 97, তার মানে সর্বোচ্চ মান 97। শেষ, মান বসাই দিলে ম্যাথটা হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা আসো আরেকটা ম্যাথ সমাধান করি। এই যে দেখো এখানে খেয়াল করো, এই জায়গার মধ্যে যদি আমরা দেখি কোন শ্রেণীর উচ্চ সীমা দেওয়া আছে 65, শ্রেণীর মধ্যমান দেওয়া আছে 62.5, তাহলে ওই শ্রেণীর নিম্ন সীমা কত? তো মধ্যমানের সূত্র দিয়ে আমরা করে ফেলবা। তো মধ্যমানের সূত্র যদি আমরা দেখি, মধ্যমানের সূত্র কি বলতো? শ্রেণীর মধ্যমানের সূত্র হচ্ছে উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ 2। এখন প্রশ্ন আমাদের উচ্চ সীমা আর মধ্যমান দেওয়া আছে, তো যে দুইটা জিনিস দেওয়া আছে সেই দুইটা জিনিস লিখলাম। এরপর আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা লিখলাম, মধ্যমান সমান উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ 2। এখন মধ্যমানের মান দেওয়া আছে 62.5, আমরা এখানে বসাই দিলাম 62.5। উচ্চ সীমার মান দেওয়া আছে 65, এখানে আমি 65 বসাই দিলাম। নিম্ন সীমার জায়গায় নিম্ন সীমা আছে, নিচে 2 এর জায়গায় 2 আছে। এখন আমরা কোনাকুনি গুণ করব। এই 62.5 এর নিচে কিছু নেই মানে কি আছে বলতো? এটার নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে। এবার আমি কোনাকুনি গুণ করি। এই 65 এর সাথে নিম্ন সীমা যদি আমি যোগ এই পুরাটার সাথে যদি আমি 1 গুণ করি তাহলে এটাই হবে, কারণ 1 এর সাথে যেটা গুণ দেই সেটাই হবে। আর এই 62.5 এর সাথে যদি 2 গুণ দেই তাহলে 125 হবে। এখন 65 এখানে যোগ আকারে আছে, আমি ওটাকে ডান পাশে এখানে নিম্ন সীমাকে রেখে দিব, আর 65 যোগ আকারে আছে ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। 125 থেকে 65 বিয়োগ করলে কত হয়? 60। তার মানে এটার অ্যান্সার নিম্ন সীমা আমরা পেয়ে গেছি 60, নিম্ন সীমা পেয়ে গেছি এভাবে। তো এরকম তোমাকে নিম্ন সীমা বের করতে বলতে পারে, অথবা উচ্চ সীমা বের করতে বলতে পারে, অথবা মধ্যমান বের করতে বলতে পারে, যে কোনো একটা বের করতে বলতে পারে। তোমাকে দুইটা মান দিবে, অন্যটা বের করতে বলবে। যেমন এখানে আমাদের মধ্যমান আর উচ্চ সীমাটা দিছে, নিম্ন সীমা বের করতে বলছে। এমন হতে পারে মধ্যমান আর নিম্ন সীমা দিবে, উচ্চ সীমা বের করতে হতে পারে, অথবা এই দুইটা দিবে তোমাকে মধ্যমান বের করতে। তো সূত্র এটার মধ্যে যে দুইটার মান দেওয়া থাকবে সেটা বসাই দিবা, তাহলে বাকিটা এমনি অটোমেটিক বের হয়ে যাবে। আচ্ছা এখন আসো আমরা যদি এখানে একটা দেখি যে এই যে প্রশ্নটা এখানে খেয়াল করো, এখানে বলা হচ্ছে যে এই সংখ্যাগুলির গড় নির্ণয় করো। তো গড় নির্ণয় করা খুবই সহজ। তুমি প্রথমে সংখ্যাগুলো লিখবা, এই যে দেখো সংখ্যাগুলি হচ্ছে লিখলাম। এখন কয়টা সংখ্যা আছে গুণে দেখো, 1 2 3 4 5 6 7 8, তাহলে সংখ্যা হচ্ছে 8টা। এই যে মোট সংখ্যা 8, এটাকে n দিয়ে প্রকাশ করে। এখন গড় নির্ণয়ের সূত্র হচ্ছে এই সবগুলো সংখ্যাকে তুমি যোগ করে দিবা, এই সবগুলো সংখ্যাকে যোগ করে এখানে মোট যত সংখ্যা তত দিয়ে ভাগ করো। মোট সংখ্যা 8টা, 8টা দিয়ে ভাগ করে দিব। এই যে দেখো সবগুলো যোগ করে মোট সংখ্যা 8টা, 8 দিয়ে ভাগ করে দিব। তাহলে যে গড় এটা ক্যালকুলেট করলে যত হবে গড় হচ্ছে তত। সো এটা ক্যালকুলেট করলে আমরা যদি দেখি, এটা ক্যালকুলেট করলে আমাদের এখানে আসতেছে এই যে এত, তার মানে আমাদের গড় হচ্ছে এত। খুবই সহজ। আচ্ছা এবার আসো এবার আমরা পরবর্তীতে যেটা দেখবো, এই যে দেখো এইখানে যদি একটু খেয়াল করো, এই জায়গার মধ্যে আমাদের কয়েকটা সংখ্যা দিয়ে বলতে সংখ্যাগুলির গড় 14.5, এক্স এর মান নির্ণয় করো। দেখো এখানে কিন্তু কয়েকটা সংখ্যা দিয়েছে, কিন্তু মাঝখানে একটা সংখ্যা দেয় নাই। এটা ক নম্বরে অনেকবার আসছে বিভিন্ন বোর্ডে। তো এই জন্য একটু ভালো করে দেখো, এই যে এক্স এর মান দেয় নাই, না দিয়ে বলতে এবার সংখ্যাগুলির গড় বলে দিছে, গড়ও বলে দিছে, কিন্তু শুধু বলছে এক্স এর মান নির্ণয় করো। তো সমস্যা নেই, এখানে যতগুলো সংখ্যা আছে এক্স সহ ততগুলো আমি লিখলাম। গুণে দেখো কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, 8টাই আছে। তাহলে মোট সংখ্যা হচ্ছে 8, লিখে দিলাম। এবার গড় নির্ণয়ের সূত্র যেটা সেটা লেখো। এই যে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে কি, সবগুলো সংখ্যার সমষ্টি ডিভাইডেড বাই কতগুলো সংখ্যা আছে, মোট সংখ্যা। তো এখন সবগুলো সংখ্যার সমষ্টি, যেহেতু আমি সবগুলো সংখ্যার সমষ্টি বের করে ফেলি, এই সবগুলোকে যোগ করে ফেলি, যে এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, সবগুলো যোগ করে ফেললাম। এই যেখানে যা আছে এক্স সব যোগ করে ফেলবো, আর ভাগ করবো 8 দিয়ে। পাশাপাশি গড়ের মানও কিন্তু প্রশ্নে দেওয়া আছে, গড় কত? এই যে দেখো 14.5। তো গড় বরাবর গড়ের মান বসাই দিলাম 14.5। আচ্ছা এবার আমরা যোগ বিয়োগ করি। তো এখানে এই এক্স ছাড়া বাকি সবগুলো যতগুলো সংখ্যা আছে সব যোগ করলে হবে 144, আর এক্স এর জায়গায় এক্স থাকবে, নিচে 8 এর জায়গায় 8, আর এখানে 14.5। এবার আমরা কোনাকুনি গুণ করবে। 14.5 এর নিচে কিছু নেই মানে কি আছে, 14.5 এর নিচে কিছু নেই মানে 1 আছে। এবার 144 প্লাস এক্স এর সাথে যদি 1 গুণ করি তাহলে 144 প্লাস এক্সই হবে, আর 14.5 এর সাথে যদি 8 গুণ করি কোনাকুনি তাহলে 116 হবে। এখন আমি এক্স কে রেখে দেই এখানে, প্লাস 144 এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, 116 থেকে 144 বিয়োগ করলে -28। তার মানে এক্স এর মান আমরা পেয়ে গিয়েছি কত, -28। তাহলে এটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো যে এটা আমরা কিভাবে সমাধান করলাম। এক্স এর মান নির্ণয় করতে বলছে, এক্স এর মানটা আমরা নির্ণয় করে ফেললাম। আচ্ছা এবার আসো খুবই পপুলার টাইপের একটা প্রশ্ন, যেটা হচ্ছে উপাত্তের মধ্যক নির্ণয় করে, যে মধ্যক নির্ণয় করতে বলতেছে। তো মধ্যক কিভাবে আমরা নির্ণয় করতে পারি? মধ্যকের সূত্র কিন্তু আছে, জোড় হলে বিজোড় হলে। আমরা একটু দেখি, এই যে এখানে কতগুলো সংখ্যা দিয়ে দিয়েছে, দিয়ে বলতে এই উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো।
সো উপাত্তগুলোর মধ্যক আমরা নির্ণয় করব। মধ্যক নির্ণয় করতে হলে আমরা আমাদের প্রথম যে কাজ হবে এদেরকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিতে হবে। তো দেখো এদেরকে আমি ছোট থেকে বড় আকারে এখানে সাজিয়ে লিখি, এটাকে বলে মানের ঊর্ধ্বক্রম। বড় থেকে ছোট আকারে সাজাইলেও হয়, যাই হোক এটা মানের অধক্রম। তো আমরা এখানে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিলাম। নেওয়ার পরে এখন তুমি দেখবে এখানে মোট কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যা আছে। এবার 8টা সংখ্যা আছে মানে n এর মান হচ্ছে 8, যা একটা জোড় সংখ্যা। এটা কি জোড় সংখ্যা? অবশ্যই। কেন জোড় বিজোড় আমরা খুঁজতেছি? কারণ জোড় সংখ্যা হলে একটা সূত্র হয়, বিজোড় সংখ্যা হলে একটা সূত্র হয়। এই জন্য 8 যে জোড় সংখ্যাটা আমি লিখে দিলাম যে জোড় সংখ্যা। এবার আমি জোড় সূত্রটা লিখবো। জোড় হলে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। এই nটা কি? এই nটা হচ্ছে 8। তার মানে n এর জায়গায় আমি 8 বসাই দিই, এই n এর জায়গায় আমি 8 বসাই দিই। 8 কে 2 দিয়ে ভাগ করলে হয় 4, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, 4 এর সাথে 1 যোগ করলে 5। তার মানে 4 তম পদ যোগ 5 তম পদ ভাগ 2। এখন 4 তম পদ কোনটা? তুমি কিন্তু এখান থেকে 1 2 3 4 এই 4 তম পদ এইভাবে খুঁজলে হবে না, 5 তম পদ 12 এইভাবে খুঁজলে হবে না। তুমি যেটাকে সাজায় লিখছো সেটার 4 তম পদ খুঁজতে হবে। এই যে যেটাকে ছোট থেকে বড় আকারে সাজায় লিখছো সেটার 4 তম পদ খোঁজো তুমি। 1 2 3 4, তার মানে এটা হচ্ছে 4 তম পদ, আর 5 তম পদ হচ্ছে এটা। তার মানে 4 তম পদের মান 10, 5 তম পদের মান হচ্ছে 11। তো এখানে এই 4 তম পদের মান 10 বসাই দিলাম এবং 5 তম পদের মান 11 বসাই দিলাম। 10 আর 11 যোগ করে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 10.5 হয়। এটাই হচ্ছে আমাদের কি? এটাই আমাদের হচ্ছে মধ্যক। সো মধ্যক কিন্তু আমাদের নির্ণয় করা হয়ে গেল। আর বিজোড় হইলে সূত্র যেটা সেটাও বলে দিচ্ছি। বিজোড় হইলে সূত্র হচ্ছে n + 1/, যেমন এই এত বড় সূত্র না, বিজোড়ের সূত্র আরো ছোট, n + 1/2 তম পদ। শেষ। n এর মান ওই যে 7 থাকবে, এটা তো বিজোড় হইলে n এর মান 7 থাকলে 7 + 1 ভাগ 2 মানে 4 তম পদ হবে তখন। ওকে ফাইন, এই প্রশ্নটা আমাদের সমান হয়ে গেল, এখন সমাধান হয়ে গেল। এখন আমরা আরেকটা প্রশ্নে যাই। এখানে দেখো কি বলা আছে। এখানে আমাদের হচ্ছে একটা টেবিল দিয়ে দেওয়া আছে, পদার্থিক গণসংখ্যা নিবেশন সারণীটা দিয়ে দিছে, শ্রেণীব্যাপ্তের গণসংখ্যা। আমাদের বলছে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো। তো এটা তো তুমি বলতেছো মনে মনে স্যার এটা করানো লাগবে না, এটা আমি পারবো। তারপর আমি করাই দিচ্ছি, সমস্যা নাই। দেখো এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা প্রশ্নে যেভাবে দেওয়া ছিল সেভাবে আমি লিখে ফেললাম। এই যে এখানে প্রশ্নে যেভাবে দেওয়া ছিল সেভাবে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা লিখে ফেললাম। এখন আমাকে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। তো ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করে দেখো। প্রথম ঘরে গণসংখ্যা যত, তুমি ক্রমযোজিত গণসংখ্যা তত বসাই দাও। 4 আছে প্রথম ঘরে গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা 4 বসাই দাও। এবার দ্বিতীয় ঘর থেকে নিয়মটা হচ্ছে এই ক্রমযোজিত গণসংখ্যার সাথে আগের ঘরের ক্রমযোজিত গণসংখ্যার সাথে এই গণসংখ্যা যোগ করবা, এই কোনাকুনি যোগ, 4 আর 8 যোগ করবা, কত হয়? 12। এখানে 12 লিখে দিবা। আবার এই ঘরে লিখতে গেলে এই যে এটার সাথে এই 12-এর সাথে এই 12 এই কোনাকুনি যোগ, এই ঘরের ক্রমযোজিত গণসংখ্যার সাথে এটার গণসংখ্যা যোগ করবা, 12 আর 12 যোগ করলে কত হয়? 24। এখানে 24 হয়ে গেছে। আবার এই 24-এর সাথে 15 যোগ, 24 আর 15 যোগ করলে 39, 39 আর 6 যোগ করলে 45, 45 আর 5 যোগ করলে 50। এইভাবে ক্রমযোজিত গণসংখ্যাগুলো লিখতে হয়। প্রথম ঘরে যেটা থাকবে সেটা সরাসরি বসবে, এরপর থেকে কোনাকুনি যোগ করে বসবে, কোনাকুনি যোগ করে মান বসবে। ঠিক আছে? এইভাবে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা হয়। আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা হয়। ওকে, এবার আসো এইখানে যদি আমরা খেয়াল করি, এই যে এই জায়গার মধ্যে আমাদের বলা হচ্ছে কোন বিদ্যালয়ে 10ম শ্রেণীর নির্বাচনী পরীক্ষায় গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী দেওয়া হলো। এই যে গণসংখ্যা সারণীটা হচ্ছে এইটা। এখন মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো, অর্থাৎ এটার মধ্যক শ্রেণী বের করে তারপরে সেই শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তার মানে আমাকে আগে মধ্যক শ্রেণী কোনটা সেটা বের করতে হবে এই টেবিল থেকে, তারপরে সেই শ্রেণীর মধ্যবিন্দুটা নির্ণয় করতে হবে। এখন আমি এখান থেকে প্রথমে মধ্যক শ্রেণী কোনটা সেটা আমি একটু বের করার চেষ্টা করি। সো মধ্যক শ্রেণী যদি আমরা বের করতে যাই, দেখো মধ্যক শ্রেণী বের করতে হলে তোমাকে এই টেবিল থেকে অবশ্যই একটা ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। এই শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা প্রশ্নেই দেওয়া ছিল। এই যে দেখো শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা কিন্তু এই যে প্রশ্নে যেভাবে দেওয়া ছিল, শ্রেণীব্যাপ্তি এগুলো, গণসংখ্যা হচ্ছে এগুলো, এগুলো তুমি বসায় নিবা, কোনো সমস্যা নাই। শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা তোমাকে বের করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। কেন? কারণ মধ্যক শ্রেণী বের করতে ক্রমযোজিত গণসংখ্যা লাগে। তো প্রথমে 5 আছে, 5 বসবে, এরপর কোনাকুনি যোগ, 5 আর 7 যোগ করলে 12, 12 আর 9 যোগ করলে 21, 21 আর 14 যোগ করলে 35, 35 আর 7 42। এভাবে হচ্ছে আমরা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যাগুলো বের করে নিব। নেওয়ার পরে এখন মধ্যক শ্রেণী কোনটা সেটা আমাদের আগে বের করতে হবে। মধ্যক শ্রেণী বের করতে গেলে তোমাকে সবগুলো গণসংখ্যা যোগ করতে হবে। এখানে এই সবগুলো গণসংখ্যা তুমি যোগ করো, দেখবা 42 হয়। তার মানে n এর মান হচ্ছে 42, অথবা তুমি লিখতে পারো মোট গণসংখ্যা n = 42। এবার এই n এর মানকে বা এই মোট গণসংখ্যাকে তুমি 2 দিয়ে ভাগ, অর্থাৎ অর্ধেক করে ফেলতে হবে। মধ্যক মানে
মাঝখানের মানটা নিতে হবে, অর্ধেক করে ফেলতে হবে। সো 42কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে? অর্ধেক করতে হলে কি করতে হয়? 2 দিয়ে ভাগ করতে হয়। সো 42কে আমি 2 দিয়ে ভাগ করব, 42কে 2 দিয়ে ভাগ করলে হয় 21। তার মানে এই 21তম পদটাই হচ্ছে আমাদের 21তম পদের যে মানটা সেটাই আসলে আমাদের মধ্যক। এখন কথা হচ্ছে ভাই 21তম পদ এখানে কোথায় আছে? 21তম পদ এখানে কোন ঘরে 21তম পদ আছে এটা আমাদের বের করতে হবে। তাহলে আবার রিপিট করছি, সবগুলা গণসংখ্যা যোগ করবা, যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করবা, ভাগ করলে যে মানটা আসে সেটাই আমাদের, সেই তম পদের মানটাই আমাদের মধ্যক। এখন সেটা কোন ঘরে আছে, সেটা কোন ঘরে আছে এটা আমরা এখন বের করব। তাহলে এখন 21 আসছে, 21তম পদ আমাদের মধ্যক, 21তম পদ কোন ঘরে আছে? এখন আমাদের ক্রমজিত গণসংখ্যা হেল্প করবে। কিভাবে? দেখো এখানে 5 মানে শুরু হবে 1, 1তম পদ থেকে 5তম পদ পর্যন্ত মান হচ্ছে এই ঘরে আছে। 5-এর পর শুরু হবে কত? 6, 6তম পদ থেকে 12তম পদ পর্যন্ত এই ঘরে মান আছে। 12-এর পর শুরু হবে কত বলতো? 13, 13 থেকে 21তম পদ পর্যন্ত এই ঘরে। 21-এর পর 22, 22 থেকে 35তম পদ পর্যন্ত এই ঘরে মান। 35-এর পর 36, 36 থেকে 42তম পদ পর্যন্ত মান এই ঘরের মধ্যে আছে। এখন কথা হচ্ছে যে এই ঘরের মধ্যে যেহেতু আছে আমাদের, এখন আমরা খুঁজতেছি কাকে? আমরা খুঁজতেছি 21কে। এখন বলো তো 21 কোন ঘরে আছে? এই যে 21 এই ঘরের মধ্যে আছে, 13 থেকে 21। তার মানে 13 থেকে 21 পর্যন্ত যতগুলো মান আছে এখানে আছে। তো আমি খুঁজতেছি 21কে, 21 তো এখানেই আছে। তার মানে আমাদের মধ্যক শ্রেণীটা হচ্ছে 51 থেকে 60, তাই না? কারণ আমাদের 21তম পদ আমরা দেখতে পেলাম যে এই যে এই শ্রেণীর মধ্যে আছে 51 থেকে 60-এ। তাই আমি বলবো 21তম পদের মান যার অবস্থান 51 থেকে 60 শ্রেণীতে, সুতরাং মধ্যক শ্রেণী হচ্ছে 51 থেকে 60। তো মধ্যক শ্রেণী আমরা 51 থেকে 60 লিখে ফেললাম, মধ্যক শ্রেণী পেয়ে গেছি। কিন্তু প্রশ্নে আমাদের মধ্যক শ্রেণী বের করতে বলে না ভাই, প্রশ্নে বলছে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে। তো মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু আমরা নির্ণয় করব কিভাবে? মধ্যবিন্দু নির্ণয় করার নিয়মটা হচ্ছে এই যে শ্রেণীটা 51 থেকে 60 যে শ্রেণীটা, মধ্যবিন্দু নির্ণয় সূত্র হচ্ছে নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ 2। তো এটার মধ্যবিন্দু হবে, এটার নিম্নসীমা 51 যোগ উচ্চসীমা হচ্ছে 60 ভাগ 2। 51 আর 60 যোগ করলে 111, 111কে 2 দিয়ে ভাগ করলে হবে কত? 55.5। তাহলে আমাদের মধ্যক কিন্তু নির্ণয়, মধ্যক শ্রেণীর মধ্যবিন্দুটা কিন্তু নির্ণয় করা হয়ে গেল। এবার আসো আমরা পরবর্তী আরেকটা প্রশ্নে চলে যাই, যেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নতে আসে যে এটাতে প্রচুরক কি আছে কিনা ব্যাখ্যা করো। প্রচুরকে আসি, মধ্যকের হিসাব নিকাশ গেল, এখন আমরা একটু প্রচুরক নিয়ে আলোচনা করি। সো এখানের মধ্যে কয়েকটা সংখ্যা দিয়ে বলতেছে এটার মধ্যে কি প্রচুরক আছে কিনা ব্যাখ্যা করো। সো তুমি যদি এখানে একটু খেয়াল করো ভাইয়া, এই জায়গার মধ্যে 3, 5, 2, 7, 9, 6, 2, 7 দেওয়া আছে। তুমি প্রথমে এই সংখ্যাগুলোকে, এদের প্রচুরক নির্ণয় করতে হলে এদেরকে ছোট থেকে বড় আকারে সাজাই ফেলবা। এই যে সাজাই ফেললাম, সাজাই ফেলার পরে তুমি দেখবা এখানে কোন সংখ্যার রিপিট আছে কিনা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি 2 2 বার আছে, 7 2 বার আছে। তো কোন সংখ্যা যদি সর্বাধিক মানে রিপিট থাকে এবং সর্বাধিক বার থাকে সেটাই তার প্রচুরক। এখন কথা হচ্ছে এখানে 2 2 বার আছে, মানে 2 একাধিক বার আছে, তার মানে 2 প্রচুরক। কিন্তু দেখো 7ও 2 বার আছে, তাহলে কোনটা প্রচুরক? 2 না 7? দুইটাই প্রচুরক। 2 ও 7 দুইটা সংখ্যায় সর্বাধিক 2 বার করে আছে, তাই উপাত্তের প্রচুরক এই 2 এবং 7 দুইটাই। এখন এখানে কিছু ঝামেলা তোমার মনে হতে পারে যে ভাই মনে করেন 2 আছে 2 বার, 7 আছে 3 বার, তাহলে প্রচুরক কোনটা হবে? এখন 2 আছে 2 বার, 7 আছে 3 বার, বেশি কে আছে? বেশি 7 আছে, তার মানে 7 তখন প্রচুরক হবে, 2 তখন আর হবে না। অর্থাৎ যে সংখ্যাটা একাধিকবার থাকবে এবং ওইটাই সবচেয়ে বেশি বার আছে সেটাই প্রচুরক। কিন্তু এমন যদি হয় যে না, 3টা সংখ্যা আছে এরা সবাই 2 বার 2 বার করে আসে, তাহলে ওই 3টাই প্রচুরক। আর যদি এমন হয় যে না ভাই কোনো সংখ্যাই একাধিকবার নাই, সব একবার একবার আছে, তখন তুমি বলবে এটার কোনো প্রচুরক নেই। আচ্ছা, তাহলে এখন প্রচুরকের হিসাব নিকাশটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবারও ঠিক সেম ভাবে এখানেও এই প্রশ্নের মধ্যে দেখো বলতে এই উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় করো। তো তুমি এটাকে ছোট থেকে বড় আকারে সাজায় লিখবা। লিখার পর এখন তুমি দেখবা এখানে সবচেয়ে বেশি কোন সংখ্যা আছে। তুমি দেখবা 70 এখানে 4 বার আছে, 70-এর থেকে বেশি কোনো সংখ্যা নাই। অন্য কিছু থাকলে সেটা 2 বার আছে, যেমন 55 এখানে তুমি খেয়াল করলে দেখবা 2 বার আছে। তো ওইটাকে আমরা নিব না, যেটা 4 বার আছে বা 4 বারের বেশি আছে তাকে আমরা দেখব। তো সবচেয়ে বেশি 4 বার আছে 70, এর বেশি আর কেউ নাই। তার মানে আমাদের উপাত্তের প্রচুরক কত? উপাত্তের প্রচুরক হচ্ছে 70। শেষ। আচ্ছা, এবার আসো আরেকটা প্রশ্ন যে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু আমাদের নির্ণয় করতে হবে। এখন কত হচ্ছে প্রচুরক শ্রেণী কোনটা ভাইয়া? কিভাবে আমরা এখানে মধ্যক শ্রেণী তো দেখছি, এখন প্রচুরক শ্রেণী কোনটা? প্রচুরক শ্রেণী বের করা খুবই সহজ ভাই। যেই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটা প্রচুরক শ্রেণী। এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা কত? 18। তার মানে এই প্রচুরক শ্রেণী হচ্ছে 51 থেকে 60। এখন এটার মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। এই যে দেখো সবচেয়ে বেশি গণসংখ্যা 58, তার মানে 51 থেকে 60 শ্রেণী হচ্ছে প্রচুরক শ্রেণী। অতএব এখন প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র বা মধ্যমান নির্ণয়ের সূত্র আমরা জানি।
এই নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ 2, এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। 51 60 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে 55.5। আচ্ছা, এবার আসো 4 নাম্বারটা। আরেকটা প্রশ্ন, এই যে দেখো এখানে বলা হচ্ছে দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা, এখানে একটা সারণী দেওয়া হয়েছে। এখন বলতেছে এই সারণী থেকে f1 প্লাস f2 এর মান নির্ণয় করো, যেখানে f1 ও f2 প্রচলিত অর্থ বহন করে। প্রচলিত অর্থ মানে কি? f1 f2 কোথায় ব্যবহার করি আমরা? প্রচুরকে ব্যবহার করি, তাই না? এখন এই প্রচুরকে যে f1 f2 ব্যবহার করি, সেই f1 f2 এর মান নির্ণয় করতে বলতেছে আমাদের এখানে। মান নির্ণয় করে দুইটাকে যোগ করতে বলতেছে আর কি। তো আমরা তার মানে এখানে আগে f1 f2 বের করতে হলে কোনটা প্রচুরক শ্রেণী সেটা আমাদের বের করতে হবে, নাহলে তো আমরা f1 f2 বের করতে পারবো না। এখন বলো তো ভাইয়া কোনটা এখানে প্রচুরক শ্রেণী? কোনটা? যেই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটা প্রচুরক শ্রেণী। এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে 12, তার মানে প্রচুরক শ্রেণী হচ্ছে 61 থেকে 70, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী, তাই না? এখন প্রচুরক শ্রেণী যেহেতু আমরা পেয়ে গিয়েছি, তাহলে এখন আমরা f1 f2 পাবো। f1 মানে কি বলতো? f1 মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার আগের শ্রেণীর গণসংখ্যা। তো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 12, তার আগের শ্রেণীর গণসংখ্যা 10, তার মানে 12 মাইনাস 10 কত হয়? 2, তার মানে f1 এর মান হচ্ছে 2। আচ্ছা, এবার আসো f2। f2 এর মান কি? f2 এর মান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 12, তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 5, তার মানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী শ্রেণী মানে 5 বিয়োগ করতে হবে, তাইলে হয় 7। f2 এর মান হচ্ছে 7। এখন এই f1 আর f2 যোগ করে দাও, কত হয়? f1 আর f2 যদি যোগ করো তাহলে 2 যোগ 7, 2 আর 7 যোগ করলে কত হয়? 9 হয়। তার মানে f1 আর f2 এর মান হচ্ছে f1 প্লাস f2 মানে 9 হবে। এই যে দেখো এখানে এটা সমাধান করে দেওয়া আছে, f1 প্লাস f2 এটার মান হচ্ছে 9। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এই প্রশ্নগুলো সমাধান করেছি। তোমরা ভালো করে এগুলাই পরীক্ষায় আসে বেশিরভাগ ক্ষেত্রে, দেখবে ইনশাল্লাহ পরীক্ষায় কমন চলে আসবে। তো এগুলো সবগুলা অধ্যায়েরই কিন্তু এই সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের ইজি ম্যাথ বইতে আছে। তোমরা অবশ্যই দ্রুত বইটা সংগ্রহ করে ফেলবা, এবং কোনো অংশ বইয়ের কোনো ম্যাথ না বুঝতে পারলে তো কিউআর কোড আসেই, যেটা স্ক্যান করে তুমি জেনে নিতে পারবা। আমাদের ক্লাস আজকে এখান পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়ালেখা করো। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।